নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। বিরোধীরা নাকি রক্তের স্বাদ পেয়েছেন। মোদী সরকার তাদের 11 বছরের যে পলিটিক্যাল ফিলোসফি তার থেকে 180 ডিগ্রি ঘুরে গেছে এবং জেনজির আন্দোলনের চাপে পড়েই ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছে। আগামী দিনে চাপ আরো বাড়বে এবং সরকারকে এই চাপের মুখে নতি স্বীকার করতে হবে। যোগেন্দ্র যাদবের মতো বিদগ্ধ মানুষ পর্যন্ত বলেছেন সরকারকে তো আইন প্রণয়ন করতে হবে না, আন্দোলনকারীরা করবেন। মামার বাড়ির আবদার, সংসদীয় গণতন্ত্র থাকবে না, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের হাতে ক্ষমতা থাকবে না, যারা আন্দোলন করছেন তারাই হবেন সর্বেসর্বা। এসব মামার বাড়ির আবদার করতেই পারেন, গণতান্ত্রিক দেশ, মত প্রকাশের স্বাধীনতা আছে, আপনি বলেছেন, আমরা শুনেছি, কিন্তু আপনার চাওয়াটা কখনোই বাস্তব হবে না। অনেকে বলছেন না মোদী সরকারের মুখ পুরল। আমি একটু অন্যভাবে বিষয়টাকে দেখছি। মোদীজি বুঝতে পেরেছিলেন যে এই আন্দোলনটা ওই ট্র্যাডিশনাল বিরোধী আন্দোলনের মতো নয়। এই আন্দোলনটা করছে জেনজি। তারা চেনা পথের পথিক, বাঁধাগতের বাজনা নয়। তারা সমাজ মাধ্যমকে ভয়ঙ্করভাবে ব্যবহার করেছেন, ইনস্টাগ্রামকে ব্যবহার করেছেন, ফেসবুককে ব্যবহার করেছেন, ইউটিউবকে ব্যবহার করেছেন এবং ব্যবহার করে একটা মত তৈরি করেছেন। কংগ্রেস, সমাজবাদী পার্টি, বাম, তাদের আন্দোলন খুব গতানুগতিক। এই যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন জেনজির আন্দোলনের জন্য, কোনো বিরোধী রাজনৈতিক দলের কৃতিত্ব নেবার চেষ্টা করা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। মোদিজি জানেন। সেই জন্য মোদিজি যে ট্যাকটিক্সটা নিয়েছিলেন তাতে কিন্তু রাজধর্ম উনি পালন করছেন এই বার্তাটাই দিয়েছেন। প্রথমে মধ্যরাতে মোবাইলে ভিডিও করে ইনস্টাগ্রামে লোড করা রেকর্ড ভিউ, সেখানে তার সরকার কি পদক্ষেপ নিচ্ছে, আগামী দিনে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে তার কথা বলেছেন। 3 মিনিটের ভিডিও, পরের দিন আবার ভিডিও করেছেন তরুণ বন্ধুদের ধন্যবাদ জানাতে। অর্থাৎ তরুণ প্রজন্মের দাবির কাছে সরকার তার গুরুত্ব দিচ্ছে, সংবেদনশীলভাবে বিষয়টার মোকাবিলা করছে। স্বয়ং প্রধানমন্ত্রী কিন্তু এই বার্তাটা দিলেন। একবারের জন্য তিনি কিন্তু ছাত্রদের উদ্দেশ্যে কোনো এমন কথা বলেননি যাতে ছাত্ররা বা বিরোধী রাজনৈতিক দলগুলো কোনো হাতিয়ার পেয়ে যায়। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আপনাদের সঙ্গে সম্পর্ক জারি থাকবে, কথাবার্তা চলবে রাষ্ট্রনেতার মতো, অভিভাবকের মতো। অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা 2 পা এগিয়ে 1 পা পিছনো। এমজি আকবরের সেই মিটু কেলেঙ্কারির পরে মোদী মন্ত্রিসভার কেউ ইস্তফা দেয়নি, এটা সত্যি। কিন্তু বিরোধীদের তোতাবোক বোতা হয়ে গেল। বিরোধীরা আর তো বলতে পারবে না যে সরকার অসংবেদনশীল, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়ানো যাচ্ছে না, সরকার ছাত্রছাত্রীদের স্বার্থকে গুরুত্বই দেয় না, তারা আন্দোলনের তীব্রতা বাড়াতো, সংসদ অচল করতো। সংসদ তারা এমনিতেও অচল করেন, ছুতো না তাই অচল করেন। আলোচনা তো করতে চান না, শর্ত দিয়ে কোনো আলোচনা হয় না। তাহলে তরুণ প্রজন্মের দাবি দাওয়াকে সরকার সম্মান দিচ্ছে, এই বার্তাটা কিন্তু একই সঙ্গে গেল যে সরকার এতগুলো ছেলে মেয়ে যন্তর মন্তরে বসে আছে, সোনাম ওয়াংচু অনশন করছে, সরকার কিন্তু
তাদের দাবিকে মান্যতা দিয়ে এই বার্তাটাই দিল যে তরুণ প্রজন্মের স্বার্থ রক্ষায় তারা উদ্যোগী, তারা আন্তরিক, তাদের সঙ্গে সরকারের কোনো বৈরিতা নেই। এই যে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিয়ে যে অভিযোগ উঠছে, হয়তো পুলিশ বাড়াবাড়ি করেছে একটু, পুলিশকে ধরে আনতে বললে বেঁধে আনে, এটা পুলিশের একেবারে কি বলবো ট্র্যাডিশন, সব রাজ্যে হয় এটা। কিন্তু ফেস রেকগনিশন সিস্টেমকে অ্যাপ্লাই করে কয়েকশো দাগি দুষ্কৃতীকে পুলিশ আইডেন্টিফাই করেছে, যারা যন্তর মন্তরে ওই প্রতিবাদীদের অবস্থান মঞ্চের আশেপাশে ছিল এবং পুলিশকে লক্ষ্য করে তারা পাথর ছুঁড়েছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে এবং ছুরি নিয়ে পুলিশকে পিছন থেকে আক্রমণ করেছে। এটা দাগি দুষ্কৃতী, ভিড়ের মধ্যে মিশে গিয়েছিল, সব জায়গায় হয়, ঠিক যেমন কলকাতাতে হলো। ককরোচ জনতা পার্টি বামপন্থী ছাত্রদের ডাকা মিছিলে দেশদ্রোহীরা ঢুকে গিয়ে সাংবাদিকদের পেটালো, মহিলাদের দিকে অসভ্য আচরণ করলো। তাহলে প্রধানমন্ত্রী কিন্তু বার্তাটা দিলেন ছাত্র সমাজকে লক্ষ্য করে এবং তাদের ক্ষোভ যন্ত্রণার কথা স্বীকার করে নিয়ে তাদের দাবিটা মেনে নেবেন। ধর্মেন্দ্র প্রধান দুবার ইস্তফা দিতে চেয়েছিলেন, তখন বলা হয়েছিল যে ইস্তফা দিয়ে পালিয়ে যাওয়া যাবে না, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বুঝলেন যে বিষয়টাকে লিঙ্গার করলে পরে যেটা হয়, এই সুযোগ নিয়ে দেশবিরোধী শক্তি ঢুকে পড়ে আন্দোলনে। ইতিমধ্যেই পাকিস্তান, বাংলাদেশ থেকে সমাজ মাধ্যমে লাগাতার প্রচার চালানো হয়েছে, অর্থ সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছে এই আন্দোলনকে টিকিয়ে রাখতে। জাস্টিস ফর শিখ খালিস্তানি সংগঠন, তারা বলেছিল 15ই অগস্ট পর্যন্ত এই অবস্থান বিক্ষোভকে টিকিয়ে রাখতে হবে। প্রধানমন্ত্রী কিন্তু এক ঢিলে দুই পাখি মারলেন, ছাত্রদের ক্ষোভ, তাদের যন্ত্রণাকে স্বীকার করে তাদের দাবির সবকটা মেনে নিল সরকার। ছাত্ররা অবস্থান প্রত্যাহার করেছে, 4 সপ্তাহ পরে তোমার আলোচনায় বসবেন। 2, এই আন্দোলনটা জিয়ে রেখে রাজনীতির রুটি সেঁকবো বলে রাহুল, অখিলেশ, দিদিমণি অনেক প্ল্যান কষেছিলেন, সেই প্ল্যান ভেস্তে গেল। তৃতীয়ত, বাংলাদেশ, পাকিস্তান এবং অন্যান্য রাষ্ট্রের ভারত বিরোধী শক্তি, তারা এই আন্দোলনকে পুঁজি করে লোকসভা নির্বাচনে 2-2.5 বছর আগেই সারা ভারত জুড়ে একটা অস্থিরতা তৈরি করতে চেয়েছিল, সেটাও আপাতত ব্যর্থ হলো। অনেকে বলছেন ডিপ স্টেট ফিপ স্টেট কিছু না, কি করে গ্যারান্টি দিয়ে বললেন এর মধ্যে ডিপ স্টেট নেই? ডিপ স্টেট এভাবেই থাকে। শেখ হাসিনা ছাত্রদের দাবি মেনে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করে দিয়েছিলেন বাংলাদেশের সরকারি চাকরিতে। তাহলে মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরিতে কোটার বিরোধী আন্দোলন, সেটা শেখ হাসিনার অপসারণের আন্দোলনে পরিণত হলো যখন শেখ হাসিনা তাদের দাবি মেনে নিয়েছিলেন। সুদখোর ইউনূস বিদেশের মাটিতে বসে চক্রান্ত করেছিলেন, তার সব সহযোগী তারা ছিলেন। অর্থ এসছে এনজিওর মাধ্যমে, অর্থাৎ রেজিম চেঞ্জ। বাংলাদেশ এক, ভারতবর্ষ এক নয়, বাংলাদেশের গণতন্ত্রের ভিত ভারতের মতো নয়, কিন্তু অস্থিরতা তৈরি করা যাতে এই যে ইকোনমিক প্রোগ্রেস, সেই ইকোনমিক প্রোগ্রেস যাতে ধাক্কা খায়। দেখুন, কৃষি পণ্যের বাজার কিন্তু ভারত খুলবে না। ভারত আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি এখনো আটকে আছে, দফায় দফায় আলোচনা হচ্ছে। ভারতীয় পণ্যের উপর 10% শাস্তিমূলক শুল্ক বসিয়েছে আমেরিকা, অন্যান্য দেশের উপর 12%। আপনাকে অল পার্সপেক্টিভ দেখতে হবে। যারা বলছেন ডিপ স্টেট টিপ স্টেট, এটা সরকারের যারা চিয়ার লিডার তাদের একটা বানানো গল্প, তাহলে বিপদটা কিন্তু বুঝতে হবে। ভারতবর্ষ 2047-এ তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার স্বপ্ন দেখছে, সেটাকে রুখতে হবে।
রোগ স্টেট পাকিস্তানের ভূমিকা আছে, সেটাকে উড়িয়ে দেওয়া যাবে না। তাহলে সব দিক বিচার বিবেচনা করে, যাতে ধর্মেন্দ্র প্রধান চিঠিতে কি লিখেছেন, যে দেশ বিরোধী শক্তি যাতে এর সুযোগ না নিতে পারে, তিনি ইস্তফাটা দিলেন। তিনি আগেই দিতে চেয়েছিলেন। অর্থাৎ আর তো কিছু বলা যাবে না। ছাত্রদের দাবি তো মানা হলো, সব দাবি। ভবিষ্যতে আলাপ আলোচনার রাস্তা খোলা রইল। রাহুল, অখিলেশ, কেজরিওয়াল, মমতা, লেফটের রুটি শেখার সুযোগটা হাতছাড়া হলো। এখন যদি তারা সংসদ চলতে না দেন, তখন এই প্রশ্নটাই উঠবে যে তারা ইচ্ছাকৃতভাবে আলোচনার রাস্তায় ছেড়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রী কিন্তু একবারের জন্য বলেননি যে তিনি ছাত্রদের পাশে নেই। তিনি বারবার করে বলেছেন যে যুব সমাজই দেশের ভবিষ্যৎ, তাদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার। এবং রাত 1:30 নাগাদ 3 মিনিটের ভিডিও যেটা ভাইরাল হয়েছে, সবথেকে বেশি মানুষ দেখেছে ইনস্টাগ্রামে, সেটারও কিন্তু একটা সুদূর প্রসারী তাৎপর্য আছে। অর্থাৎ 2 পা এগিয়ে 1 পা পিছনে, বিরোধীদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া এবং দেশ বিরোধী শক্তি যাতে এই সুযোগকে কাজে লাগিয়ে অশান্তি সৃষ্টি করতে না পারে দেশ জুড়ে, সেটাও এক প্রকার নিশ্চিত করা। অনেকে যারা বলছেন যে নথি স্বীকার করলেন, এরপর এই সরকারের আয়ু আর বেশি দিন নয়। আসলে কংগ্রেস খুব ফ্রাস্ট্রেটেড, জানেন তো। 14, 19, 24 তিনটে লোকসভা নির্বাচনে কংগ্রেস যা আসন পেয়েছে, 2024-এ বিজেপি যে আসন পেয়েছে, কংগ্রেসের 3টে নির্বাচনে প্রাপ্ত আসন সংখ্যার থেকে বেশি। পিটার প্যান রাহুল গান্ধী জানেন যে 2029-এ কিছু করতে না পারলে তার দলের লোকেরাই তাকে ছেড়ে এবার চলে যাবেন। তিনি মরিয়া, 56 বছর বয়সের যুবক, তো মরিয়া, ক্ষমতায় আসতে হবে যে কোনো মূল্যে। বিদেশে চলে যান, কোথায় যান কাউকে না জানিয়ে যান, নিরাপত্তা রক্ষীদের ছেড়ে যান, বিদেশের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে ভারতকে নিন্দাবন্ধ করেন, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তোলেন। আপনি কেই সেটা জানা আছে। কোনোদিন আপনি ভারতের প্রধানমন্ত্রী হবেন না, যতই চক্রান্তের অংশীদার হন না কেন। মোদিজি, অনেকে মনে করছেন যে পরাজয় হলো, পরাজয় নয়, এটা হচ্ছে রিয়েল পলিটিক্স। কখনো কখনো 2 পা এগিয়ে 1 পা পিছোতে হয়, সেটাই প্রধানমন্ত্রী করেছেন। আগামী দিনে রাজনৈতিক রুটি শেখার যে ছক বিরোধীরা করছিলেন, সেই ছকটাকে আপাতত ভেস্তে দিতে পেরেছেন মোদিজি। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কুলিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।